মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক আলোচনার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব টেবিল নিয়ে আলোচনা। টেবিল মাইক্রোসফট ওয়ার্ডে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। আমরা অনেক সময় লেখালেখির ক্ষেত্রে অনেক কিছুকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে বা অনেক গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আমাদের টেবিলের সচরাচরই প্রয়োজন পড়ে থাকে। তো এই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ডে এখানে আমি যদি টেবিল নিতে চাই তাহলে এখানে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত টেবলস যে গ্রুপটি আছে সেই গ্রুপের উপরে আছে এই টেবলের এখানে যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো টেবিল চলে আসতেছে। এখন আপনি এই দিকে বরাবর যত যাবেন তত হচ্ছে আপনার রো বৃদ্ধি পাবে, তত কলাম বৃদ্ধি পাবে, অর্থাৎ নিচের দিকে এদিকে বরাবর যত আসবেন তত রো একই থাকবে কিন্তু কলাম বৃদ্ধি পেতে থাকবে, আর এদিকে বরাবর যত আসতে থাকবেন তত আপনার রো বৃদ্ধি পেতে থাকবে। তো এখানে যত নেবেন তত এই যে উপরে দেখতে পাবেন কয়টা রো নিচ্ছেন কয়টা টেবল নিচ্ছেন সেগুলো এই উপরেই লেখা থাকবে। যেমন আমি এখানে এইভাবে মাউস নিয়ে যাচ্ছি, এখন দেখা যাচ্ছে 9x2, তার মানে আমি 9টা কলাম নিয়েছি, 2টা রো নিয়েছি। এভাবে আমি যতটা কলাম যতটা রো নেব ততটা এই ইনটু আকারে থাকবে। প্রথমটা প্রথমটা কলাম, দ্বিতীয়টা রো, এভাবে থাকবে। যেমন আমি এখন 8x3 আছে, তো আমি এখন 8টা কলাম নিয়েছি, 3টা রো নিয়েছি। তো আমি এইরকম রাখলাম, এরকম রাখে এটা প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে অনুপাতে নিয়েছি সেই অনুপাতে আমার কাছে টেবিল চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে টেবিল যে এরকম নিয়েছি টেবিলটাকে একটু ছোট বা বড় করবো। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে যখন মাউসটা নিয়ে আসলাম তখন মাউসটা তীরের মতো চিহ্নে পরিণত হয়ে গেল। তো আমি এখন এভাবে ড্রাগ করে এভাবে ছোট বা বড় করতে পারি। আমি যেভাবে ইচ্ছা সেভাবে এরকম করে আমার টেবলকে ছোট বা বড় বা লম্বা খাটো করতে পারি। এভাবে আমি এরকম পজিশনে রাখলাম। এখন আমি যেই টেবলগুলো নিয়েছি সেই টেবলগুলোতে আমি এখন যদি কিছু ইনফরমেশন লিখি, যেমন এখানে আমি যদি একটা রেজাল্ট শিট যদি তৈরি করি তাহলে এখানে প্রথমে এখানে থাকবে নাম। এখানে আমি কিছুটা নেম যে করা আছে আমি টাইমস নিউ রোমান করে দিচ্ছি। ক্যালকুলি করে দিলেও ইংরেজি আসবে। তো এখানে নাম থাকবে, নাম। এরপরে এখানে থাকবে, এখানে সাবজেক্ট থাকবে, অর্থাৎ কোন বিষয়ে। এখানে যদি বাংলা লিখি, এটা ক্যালকুলি করে দেই, বাংলা। এখানে সাবজেক্টের নাম লিখে দিচ্ছি আমি বাংলা, এখানে ইংলিশ। তো এভাবে একটি রোড থেকে যদি একটি টেবল থেকে যদি আরেকটি টেবলে যেতে চান তাহলে আপনার যে ট্যাব বাটনটি আছে কিবোর্ডে সেই ট্যাব বাটনটিতে প্রেস করলেই একটি টেবল থেকে আরেকটি টেবলে অটোমেটিক চলে যেতে পারবেন। তো এভাবে এখানে আমি নাম বাংলা ইংলিশ এভাবে লিখলাম। এখানে আমি এটাকে বাংলা করে দিচ্ছি, আমি বাংলাতেই লিখি। এখানে যেহেতু প্রত্যেকবার বাংলা হয়ে যাচ্ছে, গণিত, সাবজেক্টের নাম লিখতেছি, অর্থাৎ আমি একটা রেজাল্ট শিট তৈরি করতে চাচ্ছি। তো এই কয়টি সাবজেক্ট, এই কয়টির নামই আমি এই কয়টি বিষয়ে লিখলাম। এখন আমি এখানে স্টুডেন্টের নাম লিখবো। এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এখানে স্টুডেন্টের নাম লিখলাম এবং এখানে সাবজেক্টের নাম লিখলাম, কোন সাবজেক্টে কত করে পেয়েছে। এখানে যদি বাংলাতে দেই যে বাংলাতে 80 পেয়েছে, ইংলিশে যদি 60 দেই, ম্যাথে 48 দিলাম, বিজ্ঞান যে সাবজেক্ট সেখানে 70 দিলাম।
এবং ধর্মতে 90 দিলাম। এটা রহিমের। এখানে আমি এরকম একটা এরকম সংখ্যা আমি করিমেরটাতেও দেবো, যে আমি রেজাল্ট শিট তৈরি করতেছি, তো এখানে একটা সংখ্যা দিয়ে দিলাম। এরপরে আমি সবগুলোতেই এইভাবে আমি বোঝানোর জন্য এখানে আউটপুট দিচ্ছি। তো এখানে আমি যেই রেজাল্ট শিটটি তৈরি করলাম, সেই রেজাল্ট শিট এখন আমার মনে হচ্ছে যে এই সেলগুলো প্রয়োজন নেই। তো এখন তো সেলগুলোকে ডিলিট করতে হবে। সেলগুলোকে কিভাবে ডিলিট করব? সেলগুলোকে যদি ডিলিট করতে চাই, যেমন এখানে কোনো সেলের প্রয়োজন নেই, আমি এই ৩ টা দ্বারাই বোঝায়া দিচ্ছি। তো আমি চাচ্ছি যে, যে সেলটি আছে, এই যে সবার ডান পাশে যে সেলটি আছে, সেই সেলটি আমি এই ঘরটি থাকবে কিন্তু সেলটি থাকবে না। সেক্ষেত্রে আমি এই সেলটিকে সিলেক্ট করব। সেলটিকে সিলেক্ট করার পর আমি যদি এখানে লেআউট আছে, লেআউটে যাই। লেআউটে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে, এখানে এই যে ডিলিট, যদি ডিলিট করি তাহলে এই সেলটি পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট করলাম, যে ডিলিট সেলস, এটা কলাম ডিলিট কলাম করলাম, এই যে কলামটি ডিলিট হয়ে গেল অটোমেটিক। এভাবে ডিলিট করা হয়। তো আমি চাচ্ছি যে রহিম, করিম এটা যেগুলো আছে, আমি যেই টেবলটি অঙ্কন করলাম, তৈরি করলাম যে টেবলটি, সেই টেবলটি আমি বিভিন্ন স্টাইল প্রদান করব। টেবলটি স্টাইল প্রদান করার জন্য আমি এই টেবলটিকে সিলেক্ট করলাম। পুরো টেবলটিকে সিলেক্ট করার পর এখানে টেবলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি যখন মাউসের ক্লিক করব, এই টেবলটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে এখানে আমি এই টেবলটিকে বিভিন্ন যদি ডিজাইন প্রদান করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। মোর এখানে ক্লিক করব ডিজাইনের ভিতরে গিয়ে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। তো যে ক্যাটাগরির ডিজাইন পছন্দ হয় সেই ক্যাটাগরির ডিজাইন আমি সিলেক্ট করব। আমি এই ক্যাটাগরির ডিজাইনটি দিচ্ছি, এই ক্যাটাগরির ডিজাইনটি দিলাম। এখন দেখছেন যে বেশ ভালো লাগতেছে এই টেবলটা দেখতে। আমি চাচ্ছি যে এই রহিম করিম যেটা আছে, তো এটাকে আমি সিলেক্ট করলাম, এই মাঝখানের ঘরটিকে সিলেক্ট করলাম। মাঝখানের ঘরটিকে সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই ছেলেটি রহিম যে সাবজেক্টে যে সাবজেক্টে এ প্লাস পেয়েছে সেই সাবজেক্টটিকে মার্ক করে দিতে, অর্থাৎ এই সাবজেক্টে সে খুব ভালো করেছে। সেক্ষেত্রে শেডিং নামে যে অপশনটি আছে, শেডিং এ যাব। এরপরে আমি এটাকে গ্রিন কালার দিয়ে আইডেন্টিফাই করে দিতে পারি যে সে এই সাবজেক্টে খুব ভালো করেছে। এটাকে সিলেক্ট করে এই শেডিং এ গিয়ে গ্রিন কালার দিয়ে আইডেন্টিফাই করে দিতে পারি। এই যে এটা আইডেন্টিফাই হয়ে গেল। তার মানে যেখানে যেখানে সে প্লাস পেয়েছে সেখানে সেখানে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। তো এভাবে যদি কোনো টেবলের কোনো নির্দিষ্ট একটা ঘরকে আইডেন্টিফাই করতে করা হয়, তাহলে এটা এভাবে আইডেন্টিফাই করা হয়। শেডিং এ গিয়ে আইডেন্টিফাই করা হয়। আবার যে সাবজেক্টে সে এ প্লাস পায়নি, বা যদি মাহিনেরটা দেখি, মাহিন যেই সাবজেক্টে এ প্লাস পায়নি সেই সাবজেক্টই যদি ধরি, যেমন এটাতে এ প্লাস পায়নি, এটাতে খারাপ করেছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিজাইনের অন্তর্ভুক্ত, যদি ডিজাইন অটোমেটিক চলে না আসে, আমারটা এখানে অটোমেটিক চলে এসেছে ডিজাইনের এই রিবন গুলো। যদি ডিজাইনের রিবন গুলো অটোমেটিক চলে না আসে, তাহলে এখানে ডিজাইনে ক্লিক করলে ডিজাইনের রিবন গুলো চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই এই টেবলের মধ্যে মাউসের কার্সরটিকে সিলেক্ট করা থাকতে হবে। তো এখানে শেডিং এ গেলাম, এখানে সে খারাপ করেছে, তো এখানে আমি রেড কালার দিয়ে এটাকে আইডেন্টিফাই করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মাউসের কার্সরটি টেবলের মধ্যে নাই। যখন মাউসের কার্সরটি টেবলের মধ্যে থাকবে না, তখন এখানে শুধু এই কয়েকটি ট্যাব গ্রুপের মধ্যে এই কয়টি ট্যাবই থাকবে, নতুন কোনো ট্যাব ওপেন হবে না। কিন্তু যখনই আমি যে টেবিলটি ক্রিয়েট করেছি সেই টেবিলের যে কোনো ঘরে, সেটা নির্দিষ্ট করে নয়, এই টেবিলের যে কোনো ঘরে হলেই হবে। যে কোনো ঘরে যদি আমার মাউসের কার্সরটি নিয়ে আসি, তাহলে এখানে দুইটি নতুন ট্যাব ওপেন হবে। এই ট্যাবগুলোর নামই হচ্ছে টেবল টুলস। এখানে ডিজাইন এবং লেআউট নামক দুটি নতুন ট্যাব ওপেন হয়েছে। তো ডিজাইনের ভিতর মূলত যেটা আছে সেটা আমি এটা দেখাইছি অলরেডি, যে ট্যাবলের বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে, এবং শেডিং এর কাজটা আমি দেখাইছি, যেটা হচ্ছে আমার যে ট্যাবলের যে সেল গুলো আছে, সেই সেলের নির্দিষ্ট একটা সেল সিলেক্ট করে যদি ওই সেলটাকে আইডেন্টিফাই করে দিতে চাই, তাহলে এই শেডিং এর ভিতর বিভিন্ন কালার দিয়ে সেই সেলটাকে আইডেন্টিফাই করে দিতে পারি। এবং লেআউট নামক যেই অপশনটি ওপেন হবে আমার টেবিলের মধ্যে মাউসের কার্সর ক্লিক করলে, সেখানে অনেক অপশন আছে। সেই অপশনগুলো এক এক করে যদি আমি ব্রেকডাউন করে দেখাই, যেমন প্রথমে যে অপশনটি আছে ইনসার্ট অ্যাবভ। ইনসার্ট অ্যাবভ এটার কাজ কি? আমি করিমের কাছে, অর্থাৎ মাঝখানে আমার মাউসের কার্সরটি নিয়ে আসলাম করিমের ঘরে। তো এখন আমি চাচ্ছি যে করিমের ঘরের উপরে আরেকটি নতুন একটা টেবল ক্রিয়েট হোক, অর্থাৎ এইরকম একটা সম্পূর্ণ এরকম একটা রো যুক্ত একটা টেবল ক্রিয়েট হোক। সেক্ষেত্রে আমি ইনসার্ট অ্যাবভ এ ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা রো যুক্ত টেবল ক্রিয়েট হলো। তো এভাবে যখন কোনো
কোনো কিছুর উপরে কোনো রোর উপরে আরেকটি নতুন কোনো রো ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে সেই রোর উপর যাবেন। যেমন আমি এখন মাহিনের রোর উপর আছি, মাহিনের উপর যদি আমি নতুন কোনো রো ক্রিয়েট করতে চাই এই রোর উপর, তাহলে ইনসার্ট অ্যাবভ দিলেই এখানে নতুন একটা রো ক্রিয়েট হয়ে যাবে। তো এটাই মূলত ইনসার্ট অ্যাবভ এর ব্যবহার। আবার ইনসার্ট বিলো যেটা, ইনসার্ট বিলোটা হচ্ছে আপনি কোনো একটা রোর নিচে যদি আরেকটি নতুন রো ক্রিয়েট করতে চান, যেমন আমি এই রোটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার নিয়মটা হচ্ছে এভাবে, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট আবার করার বেশ কিছু নিয়ম আছে। যেমন আপনি এভাবে ধরে মাউসের ড্রাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা এভাবে যদি সিলেক্ট করতে না চান, যদি এক ক্লিকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার যেই মাউস আছে সেই মাউসটি টেবিলের একটা এই মাঝখানে বরাবর বা টেবিলের কাছাকাছি একটু অদূরে নিয়ে যাবেন। তারপর এরকম করে মাউসের একটা লেফট ক্লিক করবেন, এভাবে মাউসটি ওই রোটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি যে রোটি সিলেক্ট করতে চাচ্ছি, টেবিলের উপর নয়, কিন্তু টেবিলের থেকে একটু বাম পাশে আপনি ক্লিক করবেন, তাহলে ওই রোটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এভাবে রোটি সিলেক্ট করলাম। এই রোটিকে আমি ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমি মাউসের রাইট ক্লিক করলাম এই রোটির উপর এসে। এরপর এখন যদি মার্জ সেল করে দেই, তাহলে এটা কিন্তু মার্জ হয়ে গেল। অর্থাৎ এখন এই ট্যাবলটি থাকলো, কিন্তু এই ট্যাবলের মধ্যে কোনো সেল থাকলো না। এখন আমি এখানে যেটা বলছিলাম, যে আমি যদি কোনো নিচে কোনো রোর নিচে যদি নতুন কোনো রো নিতে চাই, তাহলে এখানে ইনসার্ট বিলো দিলে সেখানে এই যে এখানে কিন্তু রহিমে সিলেক্ট করা ছিল, রহিমের নিচে আরেকটি নতুন রো ক্রিয়েট হয়ে গেল। এইভাবে কোনো কিছু সিলেক্ট করে তার নিচে ইনসার্ট বিলো করলে তার নিচে নতুন একটা রো সিলেক্ট হয়ে যাবে। তো ইনসার্ট লেফট যেটা আছে সেটার কাজ এখন দেখাই। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থাতে ফিরে যাচ্ছি, আবার আগের অবস্থাতে ফিরে গেলাম। যেটা ইনসার্ট লেফট আছে, ইনসার্ট লেফট এর কাজ হচ্ছে আপনার যেই কোনো ঘর সিলেক্ট করা আছে, তার বাম পাশে যদি আপনি কোনো কলাম নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে ইনসার্ট লেফট প্রেস করে সেটা করা হয়। যেমন আমি এখানে রহিম করিম মাহিন যে নেমের ঘরটা আছে, নেমের ঘরের সামনে বাংলা নামে আরেকটি ঘর আছে। তো আমি এখানে আরেকটি সাবজেক্ট আমার বাদ পড়ে গিয়েছে আইসিটি, সেটা আমি বাংলা আগে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে তো আমাকে এখানে আরেকটি কলাম নিয়ে আসতে হবে। এই কোনো কলামগুলোকে ডিলিট না করে এই সব কলামগুলো সম্পূর্ণ একই রেখে আরেকটি কলাম নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ইনসার্ট লেফট দিলে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সাবজেক্ট আছে, সবগুলো একই রকম আছে। এখানে এই বাংলার এই পাশে বাম পাশে আরেকটি নতুন কলাম ওপেন হয়েছে। তো এভাবে আমি এটা কন্ট্রোল জেড প্রেস করে আবার আনডু করে নিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করলাম। এখন ইনসার্ট রাইট, ইনসার্ট রাইট এর কাজটা ওই একই রকম, ঠিক তার ডান পাশে এখানে কলাম ওপেন হবে। যেমন আমি বাংলার মাঝখানে যদি আইসিটি নামক যে সাবজেক্ট আছে সেটা রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন বাংলার এই ডান পাশে কিন্তু বাংলা এবং ইংরেজি, অর্থাৎ বাংলার ডান পাশে এখানে একটা কলাম তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি এগুলোকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি যদি চাই এটাকে মার্জ করে রাখবো, অর্থাৎ এখানে কোনো ঘর থাকবে কিন্তু কোনো সেল থাকবে না। অর্থাৎ আমার এই কোনো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই ডাটাগুলো এন্ট্রি করা হয়েছে সেই ডাটাগুলোতে কিছু ইনফরমেশন ভুলবশত ভুলভাবে লেখা হয়েছে। তো সেক্ষেত্রে তো এটাকে ওই ডাটাগুলোকে মুছে দেওয়া দরকার। সেক্ষেত্রে যখন মার্জ সেলস করা হয় তখন ওই ডাটাগুলো কিন্তু মিশায়া যায়। এখানে দেখতে পাচ্ছেন ওই ডাটাগুলো মিশায়া গিয়েছে এবং এটা ফাঁকা হয়ে গিয়েছে। এভাবে সিলেক্ট করে মার্জ সেল করলে এভাবে এই এরকম চলে আসবে। তো আমি এটাকে আবার সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি আবার লেআউটের মধ্যে গেলাম। লেআউটের মধ্যে গিয়ে এখন দেখতে পাচ্ছেন স্লিপ স্প্লিট সেলস। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি এখানে এই ৩ টা ঘরকে সিলেক্ট করলাম। এই ৩ টা ঘরকে সিলেক্ট করার পর যখন স্প্লিট সেলস এ ক্লিক করলাম, তখন এরকম একটা বক্স আমাদের সামনে চলে আসবে। বক্স আমাদের সামনে যখন চলে আসবে, তখন আমি এই ঘরগুলোর মধ্যেই যদি কোনো রো নিয়ে আসতে চাই, এই ঘরগুলোর মধ্যে যদি কোনো কলাম নিয়ে আসতে চাই, অর্থাৎ ঘরের মধ্যে ঘর নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এটা স্প্লিট সেলস এটা ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে অবশ্যই আপনার রো যত থাকবে, রো অনুযায়ী আপনার কমপক্ষে সর্বনিম্ন ওই কয়টা ঘর দিতে হবে। যেমন এখানে ৩ টা রো আছে। তো এখানে ৩ টা দেওয়াল লাগবে। এখানে যদি ৩ এর কম থাকে বা ৩ এর বেশি থাকে, তাহলে ৩ এর বেশি থাকলে হবে না। ৩ টাই থাকতে হবে এখানে। এই ৩ টা রো আছে, ৩ টা রোই থাকতে হবে। এবং এখানে নাম্বার অফ কলাম নাম্বার অফ কলাম থাকলে কোনো সমস্যা নাই। এখানে ওকে প্রেস করলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি ৪ টা কলাম দিয়েছিলাম, তাই এখানে নতুন ৪ টা কলাম তৈরি হলো। ১, ২, ৩, ৪, ৪ টা কলাম তৈরি হলো এবং ৩ টা রো দিয়েছিলাম, ৩ টা রো তৈরি হলো। ১, ২, ৩, ৩ টা রো তৈরি হলো। অর্থাৎ এখানে আপ এই স্প্লিট সেলস যেটা, এটার কাজ হচ্ছে
ঘরের মধ্যে ঘর তৈরি করা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে যদি কোনো কলাম বা কোনো রো নিয়ে আসতে চাওয়া হয় তখন এটা ব্যবহার করা হয়। এবং যেটা স্পেল টেবল, এটা একদম ফাঁকা করে দেবে। যেমন আমার এ এগুলো তো অপ্রয়োজনীয়, এগুলো আমার দরকার নেই। তো এখন যদি এগুলো সিলেক্ট করে যদি স্পেল টেবল দেওয়া হয় তাহলে এটা এই সেলটি পুরো ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি চান যে এই ঘরটিকে ডিলিট করে দেবেন, তো এক্ষেত্রে এই লেআউট এর মধ্যে গেলেন এবং স্পেল ট্যাবল এটা ক্লিক করলেন। এখন কিন্তু ওই ঘরটি ডিলিট হয়ে গেল। ওই ঘরটি ডিলিট হয়ে গেল এবং এখানে ফাঁকা হয়ে গেল। এরকম আপনার ট্যাবলের কোনো ঘরকে ডিলিট করতে চাইলে, অর্থাৎ ওই ঘরটি থাকবে না। সেক্ষেত্রে আপনি এই লেআউট এর ভিতর গিয়ে স্পেল ট্যাবল করলে ওই ঘরটি ডিলিট হয়ে যাবে এবং সেখানে ফাঁকা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা হয়ে গেল। ঘরটি এক্সাক্টলি ডিলিট হয়ে যাবে না, অর্থাৎ এখানে স্পেস তৈরি হবে। ঘরটি যদি আমি বললাম যে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাওয়ার কথা বললে ভুল হবে। এখানে ডিলিট হয়ে যায়নি। এখানে ঘরটি নিচে চলে গিয়েছে, কিন্তু ওই ঘরের মাঝখানে আরো কিছু লেখার জন্য বা স্পেস রাখার জন্য আরেকটি ফাঁকা জায়গায় তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের জায়গাতেই চলে আসলাম। এখন আমি এই টেবলটাকে সিলেক্ট করলাম। টেবলটাকে সিলেক্ট করার পর আমি টেবলটিকে সিলেক্ট করলাম। টেবলটিকে সিলেক্ট করার পর আমি এখন চাচ্ছি যে ইনফরমেশন গুলো আছে, যে আমি যেই এই ইনফরমেশন গুলো লিখেছি 60 48, অর্থাৎ কোন সাবজেক্টে কত মার্ক করে পেয়েছে। তো আমি চাচ্ছি যে এগুলোকে আমি এই নাম সহ এগুলোকে আমি বাম দিকে রাখবো। সেক্ষেত্রে আমি এটাতে যদি প্রেস করি তাহলে এটা কিন্তু বাম পাশে চলে আসলো। এই সবগুলো সংখ্যাই বাম পাশে চলে আসলো এই ট্যাবলের। দেখতে পাচ্ছেন এই ট্যাবলের সবগুলো, এই ট্যাবলের মধ্যে সবগুলো সেলের ইনফরমেশনই বাম পাশে চলে এসেছে ট্যাবলের। এবং এক্ষেত্রে আমি যদি চাই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি চাচ্ছি যে ইনফরমেশন গুলো মাঝখানে রাখবো। সেক্ষেত্রে এই যে অ্যালাইন সেন্টার করে দিলে এটা কিন্তু এই ইনফরমেশন গুলো মাঝখানে চলে আসলো, এবং যদি ডানে রাখতে চাই তাহলে অ্যালাইন সেন্টার রাইট করে দিলে এটা এখন ডানে চলে আসবে। তো আমি চাচ্ছি যে নামগুলো মাঝখানে থাক। সেক্ষেত্রে নামগুলোকে সিলেক্ট করলাম। নামগুলোকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিলে নামগুলো মাঝখানে থাকলো এবং এগুলো সব ইনফরমেশন গুলো ডান পাশে থাকলো। এই ডাটা গুলো ডান পাশে থাকলো। এখন আমি তো যেটা দেখালাম ইনসার্ট এর ভিতর গিয়ে টেবল তৈরি করা। টেবল তো আমি দেখালাম যে যেগুলো টেবল ডিফল্ট অবস্থায় থাকে সেই টেবল গুলোই আপনি ব্যবহার করবেন সেটা দেখালাম। কিন্তু আপনি যদি চান আপনার পছন্দ অনুযায়ী টেবল তৈরি করে নেবেন, সেক্ষেত্রে সেটাও পারবেন। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ড্র টেবল এটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমি নিচে দেখাচ্ছি বিষয়টি। আমি ওই টেবল থেকে নিচে চলে আসলাম। এখন আমি এটাতে এভাবে মাউসের লেফট ক্লিক করে ড্রাগ করে আমি যতখানি টেবল নিতে চাই ততখানিতে এসে ছেড়ে দিলে এরকম একটা টেবল ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আমি ইচ্ছা করলে আমার মাউসের পয়েন্টার দিয়ে আমি এটাকে আমার ইচ্ছামত টেবল তৈরি করে নিতে পারি। যেমন আমি এখানে ক্লিক করে এভাবে করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন কলাম তৈরি হচ্ছে। এখানে এভাবে কলাম তৈরি হচ্ছে। এভাবেই মূলত যখন ডিফল্ট অবস্থায় যেই টেবল গুলো দেওয়া থাকে না সেই টেবল গুলো যদি ক্রিয়েট করতে চাই, অর্থাৎ নিজের মতো করে যদি টেবল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে এভাবে রো এবং কলাম তৈরি করা হয় এই ড্র টেবলে এসে। আপনি চাইলে ট্যাবলের যে সেলগুলো আছে সেলের ভিতরেও আপনি কলাম বা রো তৈরি করতে পারেন। যেমন আমি এটা এভাবে করে দেখাইলাম। তো এটাই ছিল মূলত আজকে ট্যাবলের ব্যবহার। আশা করছি বুঝতে পেরেছেন এই ভিডিওটি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।